লক্ষ্মীর ভাণ্ডারের কথা আপনিও বলছিলেন, এবং আমরা জানি রাজ্যের সর্বমহলেই মোটামুটি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেশ একটা চর্চা রয়েছে। কন্যাশ্রীর মতো প্রকল্পেও কিন্তু টাকা দেওয়া হয়, কিন্তু তাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়েই চর্চা। মুখ্যমন্ত্রী নিজেই আজকে বললেন, মানে বাজেট পেশ হওয়ার সময়, যে লক্ষ্মীর ভাণ্ডার মতো প্রকল্প বিজেপি শাসিত রাজ্যে যে দেওয়া হয়, জনমোহিনী প্রকল্প, তারা কিন্তু সবাইকে দেয় না। আমরা তো বাছবিচার করি না, সবাইকে দিই। এই সবাইকে দেওয়ার মধ্যেই কি রাজনীতি করা যায়? সত্যি সবাই কেন পাবে, এই প্রশ্নটা আমরা তো তুলতে দেখেছি অনেককে। দেখো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু অন্যান্য মতো প্রকল্প অন্যান্য রাজ্যে আছে, অনেকে এটাকে কপিও করেছে এবং তাদের টাকার পরিমাণও বেশি, সাফল্যও পেয়েছে। সো লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একটা মমতা ব্যানার্জির কিন্তু একটা ম্যাজিক, মানে জাদুদণ্ড বলা যেতে পারে। 21-এর বিধানসভা নির্বাচনের আগেই তো হয়েছিল। কিন্তু এই ধরনের প্রকল্প ভোটে জেতার জন্য যত প্রকল্প থাকবে, প্রকল্প লুফলসও থাকবে। অনেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় না, অনেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা শাসক দলের লোকেরা নিয়ে যায়। প্রশ্ন যারা পান না তারা প্রশ্ন তোলে, অনেকে মনে করেন যে দিস ইজ এ ওয়েস্টেজ অফ মানি। যারা নেয় তারা ভাবে যে এমনটা মনে করার কোনো কারণ নেই। যারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, আমি সাংবাদিক থাকাকালীন দেখেছি যে বাজারে ঘুরে দেখেছি যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তবুও তারা শাসক দলকে ভোট দেয় না। কিন্তু সামগ্রিকভাবে এই ফান্ডটার মধ্যে দিয়ে যে রাজ্যের মহিলাদের, যেহেতু 52% 51% মহিলা ভোটার, তাদের মন জয় করার একটা চেষ্টা হয়। কিন্তু আমি এমনটাও দেখেছি যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনে, আর্থিক স্তরবিন্যাসে যারা উঁচুতে আছে তারাও এই টাকা নিচ্ছে। কিন্তু আবার এটাও শুনেছি যে আমি অনেককে চিনি যারা খুবই গরিব, যারা এই টাকাটা নেয় না বা পায় না, অনেক ক্ষেত্রে তৃণমূলের কারণেই পায় না। কিন্তু এই পারপাসটা কিন্তু ইজ ভেরি গুড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে পারপাসটা ইজ ভেরি গুড। সবার পাওয়ার উচিত, আমি তেমনটা মনে করি না সবার পাওয়া উচিত কিনা। আমার মানে আর্থিক দিক থেকে আমার মনে হয় না সবার পাওয়া উচিত। আমার মনে হয় না সবার পাওয়া উচিত। আর্থিকভাবে যারা দারিদ্র্য সীমার নিচে দাঁড়িয়ে আছে বা টাকার পরিমাণটা কি বাড়িয়ে দিলে বেশি, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য থাকা উচিত। আমার ঘরের, আপনার ঘরের, তোমার ঘরের বহু মহিলাদের এই টাকাটা পাওয়া উচিত বলে আমি মনে করি না। একদম ক্যাটাগরিক্যালি বলে দেওয়া উচিত যে আর্থিকভাবে যারা পিছিয়ে, যেমন বিপিএল এপিএল যেমন আছে, সেই ক্যাটাগরিতে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পাওয়া যেতে পারে। কিন্তু এক ধরনের ইকোনমিস্ট বলেন যে এটা বেসিক্যালি উপঢৌকনের রাজনীতি, এটা রাজ্যের অর্থনীতির উপর নেগেটিভ প্রভাবই ফেলে। কিন্তু এটাও ঠিক যে বড় বড় শিল্পপতিদের তো ঋণ মকুব করা হয়, বড় বড় শিল্পপতিদের তো ঋণ মকুব করা হয়, বড় বড় শিল্পপতিদের তো বিভিন্ন রকম অ্যাডভান্টেজ দেওয়া হয়। তাহলে রাজ্যের মহিলাদের যদি ওই 1000-1200 টাকা করে মাসিক পায়, তাহলে ক্ষতিটা কী আছে? ক্ষতিটা কী আছে? এই ডিবেটটা কিন্তু আছে। সিপিএমের আমলেও কিন্তু বার্ধক্য ভাতা দেওয়া হতো, ভাতার পরিমাণ কম ছিল কিন্তু ইন্টেনশন ছিল। বেকার ভাতা দেওয়া হতো একটা দীর্ঘ সময় পশ্চিমবঙ্গে। সো ভাতা ভারতবর্ষের মতো রাজনীতিতে, ভারতবর্ষের মতো দেশে থাকবে, ভাতা থাকার মধ্যে ঠিক না ভুল, এই একটা ডিবেট দীর্ঘদিন ধরে চলছে। সো যত ইকোনমি ওপেন হচ্ছে, যত ইকোনমি তোমার মুক্ত অর্থনীতি হচ্ছে, তত এই ধরনের প্রভাব আসবে যে সত্যি তো তুমি কি মনে করো না যে ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া, এটাও তো এক ধরনের মধ্যবিত্ত আর কিছু ছাড় পায় না, মধ্যবিত্তকে ইনকাম ট্যাক্সের ছাড় দেওয়া হলো, তো সেটাও তো একটা ছাড়। তো তেমনি গরিব মানুষ, গরিব মহিলারা তারাও একটা ছাড় পাচ্ছে। তারপরে তুমি ইধার সে তুমকো ইয়ে 9 দিখতা হোগা আর ইধার সে মুঝে ইয়ে 6 দিখতা হ্যায়, কোন জায়গার থেকে বসে তুমি দেখছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তোমার এটা 9 মনে হতে পারে, আমার এটা 6 মনে হচ্ছে, দুজনের জায়গায় আমরা ঠিক থাকতে পারি। কিন্তু যেই পয়েন্টটা মানে আমি বলতে চাই যে বাজেটটা বেসিক্যালি সরকারের একটা দিশা, কোন পথে সরকার যাচ্ছে। তুমি যদি দেখো এবারে প্রচুর পরিমাণ টাকা তোমার রাস্তার উন্নয়নের জন্য খরচ করা, পথশ্রী প্রকল্পে বানানো হয়েছে, বাংলার নিজের বাড়ি খরচ বাড়ানো হচ্ছে। কিন্তু আমি যেটা খুব ইন্টারেস্টিং দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বা তৃণমূল কংগ্রেসে বলছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, তাদের প্রাপ্য টাকা দিচ্ছে না। কিন্তু গতবারের তুলনায় কিন্তু গতবার বাজেট এস্টিমেট যা ছিল আর রিভাইজড এস্টিমেট, দুটো জিনিস থাকে, বিই আর আরই। বাজেট এস্টিমেট মানে বাজেটে বলে দেওয়া হয় কত টাকা, আর রিভাইজড মানে বছরের শেষে দেখা যায় কত হলো বাস্তবে। তাতে কিন্তু দেখা যায় বাজেট এস্টিমেটের তুলনায় রিভাইজড এস্টিমেটে, অর্থাৎ কেন্দ্রের থেকে ডেভলিউশন মানে কেন্দ্রীয় করের অংশ, রাজ্য সরকার বেশি টাকা পেয়েছে। তাহলে মোটের ওপর যে এই
অনেক প্রকল্পের টাকা আটকেছে ঠিকই, প্রকল্পগত টাকা অনেক ক্ষেত্রে আটকেছে, কেন্দ্র তার নিজস্ব যুক্তি দিচ্ছে, কিন্তু কেন্দ্রীয় করের অংশ কিন্তু রাজ্য সরকার প্রায় 98,000 কোটি টাকা পাচ্ছে, যেটা বাম আমলে অনেকটাই কম ছিল, বাম আমলে অনেকটাই কম ছিল। আমার এখন ঠিক মনে নেই, তবে 18-19 হাজার কোটি টাকা মনে হয়, সে 14,000 কোটি টাকা সেই সময় পেত, যেটা এই মুহূর্তে বেড়ে এতটা হয়েছে, কারণ সেই সময় 32% টাকা রাজ্যগুলোর মধ্যে বন্টন হতো, এখন বেড়ে 42% হয়ে গেছে, ফলে এক জাম্পে অনেকটা বেড়ে গেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটটা পেশ করেছেন, সেই বাজেটটা তার যে আর্থিক টানাটানি আছে, সেই আর্থিক টানাটানির মধ্যে দিয়ে সবাইকে যতটা খুশি করা যায়, শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, ইউথ ডেভেলপমেন্ট, মাইনরিটি ওয়েলফেয়ার্স, সব ডিপার্টমেন্টকে কিছুটা করে দিয়ে খুশি করার চেষ্টা করা হয়েছে। তার মাথায় বারবার যেই চিন্তাটা কাজ করে যাচ্ছে যে মধ্যবিত্ত ভোটার, মধ্যবিত্ত ভোটার, মধ্যবিত্ত ভোটার। ভোটারকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, একটা যে মধ্যবিত্ত ভোটার আর একটা যে মহিলা ভোটার। মধ্যবিত্ত ভোটারের, মহিলা ভোটারের মধ্যেও মধ্যবিত্ত ভোটার আছে। এবার এই দুটো ক্যাটাগরির মধ্যে দেখতে পারি যে এবার বিজেপি সরকার যে 12 লাখ টাকা পর্যন্ত কর ছাড় দিয়েছে, সেটা কিন্তু বিরাট বড় একটা মানুষের কাছে দারুণ একটা পজিটিভ বার্তা নিয়ে যাচ্ছে। এবার রাজ্য বিজেপি এটাকে কতটা সারা বছর ধরে প্রচারের কাজে লাগাতে পারবে সেটা সময়ই বলবে। তো সেটাকে কাউন্টার করার জন্য মুখ্যমন্ত্রী এবার একটা ডিএ বাড়ালেন, অনেকে বলছেন যে 4% ডিএ বাড়ালেন। তার ফলে রাজ্য বিজেপির হাতিয়ার হচ্ছে ওই 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দিয়ে একটা বিরাট সংখ্যক মানুষের মন জয় করেছে। আর 2 নম্বর, রাজ্যে শাসক দলের হাতিয়ার কি? শাসক দলের হাতিয়ার হচ্ছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এবং তার পাশাপাশি 4% ডিএ বাড়ালো, 14 থেকে বাড়িয়ে 18% করা হলো, 1 এপ্রিল থেকে ইমপ্লিমেন্ট হবে। কিন্তু এখনও প্রায় একটা বিরাট ডিফারেন্স, কিন্তু প্রায় 35% ডিফারেন্স এখনও রয়ে আছে। তো সেটা নিয়েও আগামী দিনে ডিএ আবার পর মাঝপথে তিনি বাড়াতে পারেন। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জির ইন্টেনশন আছে, ভোটের আগে ইন্টেনশন আরও বেশি, কিন্তু সামর্থ্যে কিন্তু তার একটু টান আছে। পজিটিভ পয়েন্ট যে রাজ্যের আয় কিন্তু অনেকটা বেড়েছে, 1,12,000 কোটি টাকা হয়ে গেছে, যেভাবেই আসুক 1,12,000 কোটি টাকা হয়েছে। কিন্তু নেগেটিভ পয়েন্ট যে রাজ্যের ধারের পরিমাণ 7,70,000 কোটি টাকা ছাপিয়ে গেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একজন ব্যক্তি যে শিশু জন্মগ্রহণ করে, তুমি যে এইখানে ইন্টারভিউ নিচ্ছ, তোমার মাথার উপর প্রায় 70,000 কোটি টাকা, 72,000 কোটি টাকা ঋণের বোঝা আছে। যে জন্মাচ্ছে তার 72,000 কোটি টাকা ঋণের বোঝা আছে। বাম জামানার যখন এন্ড হয়েছিল তখন সেটা ছিল প্রায় 22,000 কোটি টাকা। তারপরে একটা বিরাট পরিমাণ ঋণের বোঝা আছে, এবং এই আর্থিক ব্যালেন্সটা করাটাই এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইচ্ছেও থাকে অনেক প্রকল্প, অনেক টাকা দিয়ে দেবো, অনেক টাকা খরচ করব, সেটা কিন্তু তার সামর্থ্যে নেই। অনেকেই মানে আশাও রাখছিলেন, আর অনেকে ভাবছিলেন যে ভোটমুখী যেহেতু বাজেট, মানে সামনে যেহেতু ভোট রয়েছে, যে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়তে পারে। তো তাহলে কি এই সকল দিক ভেবেচিন্তেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হলো না? দেখো, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হলো না, আমি মনে করি না যে লক্ষ্মীর ভাণ্ডার আর বাড়বে না। বাড়তেও পারে, 3 মাস পরেও বাড়তে পারে, 4 মাস পরেও বাড়তে পারে। কারণ আমি তোমাকে বললাম না যে আগে বাজেট একটা সারা বছরে একবারই হতো, এখন বাজেট সারা বছর ধরে বিভিন্ন আর্থিক স্কিম নেওয়া হয়। তার ফলে আমরা কেউই বলতে পারি না যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বরাদ্দ হলো না, আবার হতেও পারে। কিন্তু এটা ঠিক যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা শক্ত রাজনৈতিক ভিত্তি দিয়েছে, তেমনি বিরোধীদের হাতে একটা কিন্তু অস্ত্রও তুলে দিয়েছে। এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আজ বাড়ছে না, 3 মাস পরে, 5 মাস পরে, 6 মাস পরে, 8 মাস পরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তেই পারে। কিন্তু এই মুহূর্তে রাজ্যের অর্থমন্ত্রকে কান পাতলে কিন্তু খবর পাওয়া যায় যে রাজ্যের টাকার জোগানে কিন্তু একটু ঘাটতি আছে। তার ফলে সেই ব্যালেন্স করাটাও ইজ অলসো ভেরি টাফ। এবং এই যে যাদের লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে যেই ভোট ব্যাঙ্ক, সেই ভোট ব্যাঙ্ক কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তারা 1,00,000-1,000-এর তুলনায় 1,500 টাকা দিলে ভোট দেবে না, বা 1,000-এ দেবে, 1,000-এ দেবে না, তেমনটাও নয়। তারপরে ওই লক্ষ্মীর ভাণ্ডার কেন্দ্রিক ভোট ব্যাঙ্কটা আছে, তারা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অসময়ে আমাদের পাশে
ছিলেন। এখন তার আর্থিক টানা আছে, তো আমাকে টাকা দিচ্ছে না ঠিকই, কিন্তু ওই ভোট ব্যাঙ্কটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেডি আছে, যারা ওই ভোট ব্যাঙ্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন। বিরোধীরা যদি ঘোষণা করে যে বেশি টাকা দেওয়া হবে ইলেকশন ম্যানিফেস্টোতে, ইলেকশন ম্যানিফেস্টো এখনও অনেক দেরি আছে, যে বিজেপি বললো আমরা 2000 টাকা করে দেবো, তখন সেই প্রশ্নটা আপনারা তো একসময় তার বিরোধিতাই করেছিলেন। সো তার ফলে বাংলার বুকে কিন্তু এই যে যেটাকে আমরা বলছি ওয়েলফেয়ার পলিটিক্স নাকি ফ্রিবিজ পলিটিক্স, এই ডিবেটটা কিন্তু চলতেই থাকছে। গোটা ভারতেই এটা দেখা যাচ্ছে, যে এই কেজরিওয়াল দিল্লিতে বাস ফ্রি, ইলেকট্রিসিটি ফ্রি, জল ফ্রি, এত কিছু ফ্রি করে দিয়েও হারলো, তাহলে তো হারা উচিত ছিল না। তাহলে প্রকল্প হলেই যে একটা দল জিতবে এমনটা মনে করার কোনো কারণ নেই। মানুষ যদি মনে করে কাউকে ভোট দেবে না, বিজেপির যে অরবিন্দ কেজরিওয়ালকে যেই প্রার্থী হারালেন, তিনি তো বলছেন যে কেজরিওয়াল যত বলবে আমি ফ্রিয়েই দিয়েছি তত আমি জিতব, কারণ বেশিরভাগ একটা বিরাট সংখ্যক মানুষ এই সুবিধাটা পায়ওনি। তাহলে প্রকল্প দিয়ে বারবার যুদ্ধ জেতা যায় না, সম্ভব হয় এটা একবার দুবার হলো, কিন্তু হয় না তার উদাহরণ কিন্তু ভুরি আছে। জয়ললিতার আম্মা ক্যান্টিন হেরেছিল, কোনো না কোনো একটা সময় তো হবে। তাহলে যেমন বামেরা যেমন বলে যে প্রকল্পের তুলনায় যদি একটা সামগ্রিকভাবে আর্থিক সংস্কার করা হয়, যেমন ভূমি সংস্কার হয়তো সে কী করেছিল, সে তো উদ্বৃত্ত জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করা হয়েছিল, সেটা পার্মানেন্ট তার আর্থিক অবস্থার উন্নতি হয়েছিল। কিন্তু সেই বামফ্রন্টকে তো একদিন সেই কৃষক সমর্থন করেনি। সো প্রকল্প দিয়ে যে তুমি দীর্ঘদিন জিততে পারবে এমনটাও মনে করার কোনো কারণ নেই। কিন্তু সরকার সবসময় চেষ্টা করে যে প্রকল্প দিলাম, কিছু ফান্ড দিলাম, কিছু অ্যালোকেশন দিলাম, মানুষকে মুখ বন্ধ রাখা, মানুষকে খুশি রাখার চেষ্টা, কিন্তু হাতে টান কিন্তু দেখা গেছে। আর আরেকটা প্রশ্ন, কেন্দ্রীয় বাজেট আর বাংলার বাজেটের মধ্যে কি পার্থক্য দেখলেন, মানে ভালো খারাপ? দেখো, দুটো তো মধ্যে তুলনা করার কোনো যায় না। কেন্দ্রের আর্থিক, কেন্দ্র এরকম দেনার দ্বারা জর্জরিত, কেন্দ্রেরও প্রচুর দেনা আছে। এবার তুমি যদি দেখো যে জিডিপি, কেন্দ্রের যে জিডিপি বা এই মুহূর্তে রাজ্যের যে জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রডিউস, আর কেন্দ্রের যে জিডিপি, এই দুইয়ের মধ্যে রাজ্য ইজ ডুইং ওয়েল, রাজ্যের আর্থিক বৃদ্ধির হার বেশি, কিন্তু দেনাতে দুজনেই কাবু। তাহলে কেন্দ্রীয় বাজেট ওই সেম, তোমায় বললাম আমি যে কেন্দ্রীয় বাজেটে রাজ্য বাজেটের তুলনায় তোমার বিভিন্ন রাজ্য বাজারে যে বিভিন্ন প্রকল্প আছে, যেগুলো আমাদের খরচ করা উচিত ওয়েলফেয়ার স্টেটে, কেন্দ্রীয় বাজেটে সেগুলো নেই। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো তো যতখানি খরচ করা উচিত ততখানি খরচ নেই। তবে দুটো বাজেট একটা ডিবেট হয়, বাজেট কি পলিটিক্যাল স্টেটমেন্ট নাকি বাজেট ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিসকাল স্টেটমেন্ট। তাতে অনেকে বলেন যে বাজেট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। ভারতের মতো দেশে প্রতি বছর ভোট হয়, কেন্দ্র সরকারের পক্ষে বারবার ভোটমুখী বাজেট পেশ করা সম্ভব না, মানে তাহলে রাজ্যের আর কিছু থাকবে না, দেশের আর কিছু থাকবে না। কিন্তু রাজ্যগুলোর সেটার সুবিধাটা, সেই অ্যাডভান্টেজটা থাকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি যেটা বললাম যে মেন অ্যাচিভমেন্ট, যে যখন ক্ষমতায় এসেছিল তখন রাজ্যের নিজস্ব কর ছিল 26,000 কোটি টাকা মতো, সেটা বেড়ে 1,12,000 কোটি টাকা আয় এখন হয়। এবং রাজ্যের দেনা যেটা ছিল সেই সময় 1,92,000 কোটি টাকা, সেটা এখন বেড়ে 7,75,000 কোটি টাকা হয়ে গেছে। এটা আবার একটা ডিমেরিটস। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে ভোট পাচ্ছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা যতটা ডিএ পাওয়া উচিত সেটা পাচ্ছে না। তাহলে তোমার গুণও আছে আবার দোষও আছে। ডিএ না পাওয়াটা যেমন দোষের, তেমনি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়াটা গুণের। তোমার রাজ্যের আয় বাড়াটা যেমন গুণের, তেমনি ঋণের বোঝায় জর্জরিত হয়ে যাওয়াটা দোষের। এইভাবে তুমি গোটা বাজেটটাকে বিশ্লেষণ করতে পারো।